সালামু আলাইকুম স্টুডেন্টস। তো আজকে আমরা পরিসংখ্যানের একটা অঙ্কের মাধ্যমে আমরা পরিসংখ্যানের 90% সিলেবাস শেষ করার চেষ্টা করব। তোমরা যদি এই একটা অঙ্ক করো 6 পর্যন্ত, তাহলে তোমাদের পরিসংখ্যান 90% ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা অঙ্কটা শুরু করি। অঙ্কটা হচ্ছে কোন স্কুলের নবম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। এখানে প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে, আর এগুলো শ্রেণী আকারে দেয়া নাই, এলোমেলো দেওয়া আছে। ঠিক আছে, গণসংখ্যা নিবেশন আমাকে কত বলছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। কত বলছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। এই কোশ্চেনটা তোমাদের অনেক বেশি আসবে যদি এলোমেলো উপাত্ত দেয়া থাকে। তুমি গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে। সো প্রথমে তোমাকে পরিসর বের করতে হবে। কি বের করতে হবে? পরিসর বের করতে হবে। সো আমরা পরিসরের সূত্রটা লিখি। পরিসর is equal to সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তো আমাদের এখানে ফার্স্টে খুঁজতে হবে সর্বোচ্চ মান কোনটা এবং সর্বনিম্ন মান কোনটা। সো আমরা এখানে দেখি 50 ঘর আছে, 40 ঘর আছে কিনা। তো এখানে 40 ঘর দেখা যাচ্ছে, এই যে 45, এর চেয়ে ছোট আছে, এই যে 44 এর চেয়ে ছোট, তাহলে আমরা 44টাকে নিই। এই যে 44 এর চেয়ে ছোট কি আছে? তারপরে দেখি 44 এর চেয়ে ছোট নাই। সো আমরা সবচেয়ে ছোট নাম্বার পেয়ে গেছি কত? 44। এবং সবচেয়ে বড় নাম্বারটা কত? এখানে সবচেয়ে বড় নাম্বারটা কত? দেখো 76 আছে এখানে। তাহলে আর বড় কি আছে? 78। আচ্ছা, আর বড় নেই। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কত? 78। আর সবচেয়ে ছোট সংখ্যা কত? 44। সো আমরা বসাই 78 মাইনাস 44 প্লাস 1। ওকে, এবার যদি আমরা এটা যোগ বিয়োগ করি, 8 থেকে 4 গেলে হয় 4, 7 থেকে 4 গেলে হয় 3 প্লাস 1 ইকুয়াল টু কত? 35। সো এটা আমি এক লাইনে লিখে দিই, তোমরা বিস্তারিত করবা পরীক্ষার খাতায়। ইকুয়াল টু কত হয়? 35। আমাদের পরিসর বের হয়ে গেছে 35। এবার আমার লাগবে শ্রেণী ব্যক্তি। কি লাগবে? শ্রেণী ব্যক্তি। পরীক্ষায় বেশিরভাগ সময় তোমার শ্রেণী ব্যক্তি দেওয়া থাকে, আর যদি দেওয়া না থাকে তখন আমরা ধরে নিব, লিখব ধরি শ্রেণী ব্যক্তি ধরি শ্রেণী ব্যক্তি 5। কত ধরে নিব? 5। তোমরা চাইলে 10ও ধরে নিতে পারো। ঠিক আছে, ওকে। এবার আমরা শ্রেণী সংখ্যা বের করব। কি বের করব? শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যার সূত্র কি? পরিসর ডিভাইড শ্রেণী ব্যক্তি। তো পরিসর আমাদের কত বের হয়েছিল? 35। আর শ্রেণী ব্যক্তি কত? 5। তাহলে ভাগ করলে কত আসতেছে? 7। তোমরা এখানে মাঝে মধ্যে খেয়াল রাখবা, যদি পয়েন্ট সামথিং আসে, এখানে ধরো 7.5 আসছে বা 7.4 আসছে, যদি পয়েন্ট সামথিং আসে তাহলে পরের সংখ্যাটা লিখে দিবা। 7 এর পরের সংখ্যা কত? 8। আমার যেহেতু পয়েন্ট কোনো আসে নাই, তাহলে আমাদের এটার মান কত? 7ই থাকবে। তো আমরা শ্রেণী সংখ্যা পেয়ে গেছি কত? 7। ঠিক আছে, এবার আমরা সারণীর জন্য ছকটা করব। আচ্ছা, আমরা এখন একটু আগে মাত্রই বের করলাম যে শ্রেণী ব্যক্তি কত? শ্রেণী ব্যক্তি 5 ধরছিলাম। আর শ্রেণী সংখ্যা কত ধরছি? বের করছিলাম পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি দিলে
বের হয়ে গেছে আমাদের শ্রেণী সংখ্যা কত 7। তাহলে আমার শ্রেণী সংখ্যা কয়টা 7টা। এটা হচ্ছে নামের জন্য একটা 1 2 3 4 5 6 7টা। তাহলে আমার 7টা ঘর হয়ে গেছে। প্রথম ঘরে যেহেতু আমরা কিসের জন্য করতেছি গণসংখ্যা নিবেশন সারণীর জন্য, তো আমি লিখবো উপরে লিখবো গণসংখ্যা নিবেশন সারণী। ওকে, গণসংখ্যা নিবেশন সারণী। সো প্রথমেই লিখতে হবে আমার শ্রেণী ব্যক্তি, লিখতে হবে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি অথবা শ্রেণী ব্যবধান, দুইটাই সেম কথা। 2 নম্বর আমার লিখতে হবে টেলি, লিখতে হবে টেলি। 3 নম্বর লিখতে হবে গণসংখ্যা। তাহলে গণসংখ্যা নিবেশন সারণীর জন্য আমার কয়টা ঘর করতে হবে 3টা ঘর করতে হবে, শ্রেণী ব্যক্তি, টেলি, গণসংখ্যা। সো আমি শুরু করব সবচেয়ে ছোট সংখ্যা কত 44 দিয়ে। সো আমরা এখান থেকে শুরু করি 44 থেকে। সো 44 থেকে আমরা ব্যবধান কত নিব 5, শ্রেণী ব্যক্তি আমার কত 5। তাহলে 44 থেকে আমি গণি 44 45 46 47 48। তাহলে 44 থেকে কত 48। তাহলে এখানে শুরু হবে কত থেকে 49 থেকে, পরের সংখ্যা থেকে। 45 থেকে 49 থেকে আমি আবার 5 ঘর করি 49 50 51 52 53। তাহলে এখানে হবে কত 53। 53 এর পরের সংখ্যা কি 54। 54 থেকে আমি আবার গণি 54 55 56 57 58। এভাবে আমরা প্রত্যেকটা ঘর লিখতে থাকব। ওকে, তো 5 ঘর করে আমরা কি নিছি ব্যবধান নিয়ে নিছি। এবার আমাদেরকে টেলি বসাতে হবে। তো টেলি বসানোর সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে আমরা প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা ঘরে বসাবো, ঠিক আছে। তো ফার্স্ট সংখ্যা কি আমার 75। 75 কোথায় আছে এখানে দেখো তো, 74 থেকে 75 এখানে। তাহলে এখানে আমি একটা কি দিব ঘর টানবো। এরপরে 68, দেখো তো 68 কোথায় আছে, এই যে এখানে। তো আমি একটা দাগ দিব 68। এরপরে 60, 60 কোথায় আছে, এই যে এখানে। এরপরে 76, 76 কোথায় আছে, এই যে এখানে, আমি একটা দাগ দিব। এরপরে 68 আর 64, 68 কোথায় এখানে, আর 64 কোথায়, 64 ও এখানে। এটা আমি দাগ দিয়ে দিয়েছি, এটা দিয়ে দিয়েছি। এরপরে 58 আর 70, 58 কোথায়, এই যে এখানে। 70 কোথায়, এই যে এখানে। 45, 45 দুইটাই একই জায়গায়। সো 45 কোথায়, এই যে এখানে, দুইটা আমি একই জায়গায় দাগ দিয়েছি। 60 50, 60 কোথায়, এই যে 59 থেকে 50 60, আর একটা কোথাও 50, 50 কোথায়, এই যে এখানে। 48 51, 48 কোথায় এখানে, 51 কোথায় এখানে। এরপরে 78 সবচেয়ে বড় সংখ্যা আমাদের কোথায় 78। ওকে 78। এরপরে কত 58 55, 58 আর এখানে 55, 58 আবার 75, 58 75 কোথায়, এই যে 74। ওকে 61 62, 61 একটা কত 62। ওকে এরপরে 44 সবচেয়ে ছোট সংখ্যা আমাদের 44 কোথায় শুরুতে। 64 63, 64 একটা কথা 63 এখানে। আচ্ছা দেখো
এখানে হবে তো 4টা দাগ দিয়ে দিছি আমি অলরেডি, একটা দাগ দিব এদের 4 জনের উপরে, তাহলে এটা 5 নাম্বার দাগ। ওকে, 70 70 দুইটা 70, দুইটা 70 কোথায় এখানে, 70 70, 67 71, 67 এই যে পঞ্চম, আরেকটা কত 71, 71 কোথায় এই যে 71, 50 54, তাহলে 50 54 কোথায় এই যে এখানে 50, আর এই যে এখানে আরেকটা মাঝখানে দাগ 54। সো আমরা প্রত্যেকটা সংখ্যায় নিয়ে আসছি, কিন্তু আমরা এখানে একটু ভুল লিখছি, যে এই সংখ্যাটা এই ঘরটাতে তো কিছু বসবে না। কয়টা ছিল 1 2 3 4 5 6 7, এই এতটুকু হওয়ার কথা ছিল তাই না? আমাদের সংখ্যা থেকে সংখ্যা কয়টা 7টা, তাহলে 8 নাম্বারটা আমরা ভুল লিখছি, এটা লেখা কি নেই প্রয়োজন নাই। এখন এখানে কয়টা টেলি 4টা, তো এখানে গণসংখ্যা হবে কত 4, এখানে টেলি কয়টা 3টা, তাহলে এখানে গণসংখ্যা হবে কত 3, এখানে টেলি কয়টা 5টা 5টা আবার 5টা, 4টা আর এখানে 4টা। সো আমরা গণসংখ্যাগুলো যোগ করে দিব, এখানে আমরা লিখবো মোট। মোট কত আমরা যোগ করে দেখি, 4 4 8, আবার এখানে একটা 4 12, 12 আর 3 15, 15 আর 5 20, আর এখানে 5 5 10, 20 আর 10 তার মানে বোঝা যাচ্ছে আমাদের অঙ্কটা কি হয়েছে সঠিক হয়েছে। এভাবে আমরা খুব সহজে কি করতে পারবো গণসংখ্যা নির্বাচন সারণী প্রস্তুত করতে পারবো। এখন আমাদেরকে খতে বলছে সারণী হতে কি নির্ণয় করতে হবে, মধ্যক নির্ণয় করতে হবে। খতে আমাকে বলছে সারণী হতে কি নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো। আসো আমরা দেখি খুব সহজে কিভাবে মধ্যক নির্ণয় করা যায়। আমরা এখন করব কিভাবে মধ্যক নির্ণয় করব। আমরা এখন কি নির্ণয় করব, মধ্যক নির্ণয় করব। সো মধ্যক নির্ণয়ের জন্য আমাদের কি লাগবে, অবশ্যই একটা সারণী লাগবে। মধ্যক নির্ণয়ের জন্য কি লাগবে, সারণী লাগবে। সো মধ্যক নির্ণয়ের জন্য আমার এই সারণীটা লাগবে, এই সারণীটা লাগবে। সো এই সারণীটা যেহেতু আমার বারবার লাগবে, আমি এই সারণীটা এদিকে তুলে নিব। ঠিক আছে, এই সারণীটা এদিকে তুলে নিব, এই সংখ্যাগুলোকে মুছে দেবো, এগুলো আমাদের আর প্রয়োজন নাই। এইটা এই টেবলটা আমরা এখানে তুলে ফেলবো সুন্দর করে, টেবলটা আমরা এখানে সুন্দর করে তুলে ফেলবো। এখন মধ্যক নির্ণয় করার জন্য আমরা এই সারণীটা অলরেডি তুলে ফেলছি এখানে। ঠিক আছে, আমরা যে কতে বের করছিলাম এই সারণীটা। সো মধ্যক নির্ণয় করার জন্য আমাদের এই 3টা ছক লাগবে, এই ছকটা লাগবে। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, গণসংখ্যাগুলো অলরেডি আমরা লেখা আছে, আমরা দেখে দেখে লিখে ফেলবো। 4 3 5 5 5 4 4। আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। এই কোশ্চেনটাও আমাদের মাঝে মধ্যে কতে আসে, এই ছকটা, যে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো। সো আমরা কিভাবে করব ক্রমযোজিত গণসংখ্যা। সো প্রথম যে গণসংখ্যাটা আছে এটা আমরা লিখে দিব 4, আর এই 4 এর সাথে এই 3 কে কি করব যোগ করব, 3 আর 4 যোগ করলে 7, এই 7 এর সাথে এই 5 টাকে যোগ করব, 7 আর 5 যোগ করলে কত 12, 12 সাথে 5 যোগ করলে 17, 17 এর সাথে 5 যোগ করলে 22, 22 এর সাথে 4 যোগ করলে 26, 26 এর সাথে 4 যোগ করলে 30। আমাদের মোট গণসংখ্যা চলে আসবে এখানে। সো মধ্যকের জন্য আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমাদেরকে যে সারণীটা করতে হবে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা। অবশ্যই আমাদেরকে এই সারণীটা কি করতে হবে, অবশ্যই মেমোরাইজ করতে হবে। যে মধ্যক নির্ণয়ের জন্য কাকে নির্ণয়ের জন্য, মধ্যক নির্ণয়ের জন্য আমাদেরকে সারণী করতে হবে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা। এবার আমাদেরকে মধ্যকের সূত্র বসাইতে হবে। মধ্যক, মধ্যক ইজ ইকুয়াল L প্লাস n divide 2 minus fc into h divide fm। এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই কোনটার মানে কি, কোনটার মানে কি। চলো আমরা দেখে ফেলি কোনটার মানে কি। L is equal to আর কি লাগবে, n divide 2 is equal to fc is equal to h is equal to and পাশে লিখি আমরা fm is equal to। তো আমরা প্রত্যেকটার মান বসাবো।
আচ্ছা, সো আমাদেরকে এল মধ্যকের বেলায়, কার বেলায়, মধ্যকের বেলায় এল আছে, আবার প্রচুরকের বেলায়ও কিন্তু এল আছে। সো মধ্যক এবং প্রচুরকের এল কিন্তু একটু তফাৎ আছে, মাথায় রাখতে হবে। সো এল বের করার আগে আমাকে আগে এন ডিভাইড টু বের করতে হবে। খুবই সহজ, আমাদের এন কত এখানে 30 না, 30 ডিভাইড টু করলে কত হয়, এন কত, মোট জনসংখ্যা। এন মানে কি, মোট জনসংখ্যা, এই যে এটাই হচ্ছে এন, ঠিক আছে। সো এন ডিভাইড টু করলে কত, 15। তাহলে আমার মধ্যক শ্রেণী কোথায় হবে, একটু ভালো করে খেয়াল করো তো, যে 15 কোথায় আসতেছে, এই যে 12-র পরে এই ঘরটাতে 15 চলে আসতেছে না, এই ঘরটাতে 15 চলে আসতেছে না, এই যে 12-র পরে, 12-র পরে, 12-র পরে 15 কোথায় আসতেছে, 17-তে না। তাহলে আমার মধ্যক শ্রেণী কোনটা, এটা মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী। তো আমার মধ্যক শ্রেণী কোনটা, এই যে এটা 59, 59 থেকে 63। তাহলে এল মানে মনে রাখতো আমার এল মানে কি, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এল হচ্ছে আমার কত, 59। এল হচ্ছে মানে কি, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এল হচ্ছে আমার কত, 59। আর এন ডিভাইড টু বললাম, মোট গড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কত চলে আসে, 15 চলে আসে। ওকে, এবার আমার এফসি, এফসি, এফসি মানে কি, এফসি মানে হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর, মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমজয়িত, মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমজয়িত কত, 12। মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমজয়িত হচ্ছে এফসি 12। আর এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর, আমাকে অবশ্যই মধ্যক শ্রেণীটা ভালো করে বুঝতে হবে, মধ্যক শ্রেণীর, মধ্যক শ্রেণীর, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত, 5। আর এইচ, এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, এইচ মানে কি, শ্রেণী ব্যাপ্তি। তাহলে আমার শ্রেণী ব্যাপ্তি কত, আমরা কতে করছিলাম, আমরা কতে করছিলাম, আমার শ্রেণী ব্যাপ্তি ছিল 5। সো আমার প্রত্যেকটা মান বের হয়ে গেছে, মানে আমরা বের করছি। এখন আমরা সূত্রে শুধু কি বসাবো, মানগুলো বসাবো। এল, এল হচ্ছে কত, 59 প্লাস এন ডিভাইড টু হচ্ছে কত, 15 মাইনাস এফসি হচ্ছে কত, 12 ইন্টু এইচ, এইচ হচ্ছে কত আমার 5, আর এফ এম হচ্ছে 5। ওকে, বাকিটা আমরা শুধু ক্যালকুলেশন করবো এবার। এখন ক্যালকুলেশন অনেকে ভুল করে, ক্যালকুলেশনে অনেকে ভুল করে, ক্যালকুলেশনে আমি আগে ব্র্যাকেটের কাজটা করব, ব্র্যাকেটের ভিতরের কাজটা করব, কিসের কাজ, ব্র্যাকেটের ভিতরের কাজ। ওকে, 15 থেকে 12 গেলে কত থাকে, 3 ইন্টু 5 কে 5 দিয়ে যদি কেটে ফেলি, 5 1। তাহলে গুণের কাজ আগে নাকি যোগের কাজ আগে, অবশ্যই গুণের কাজ আমাকে আগে করতে হবে। 3 একে 3, 3 একে 3, সো 59 প্লাস 3, 59 এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে কত হয়, 59, 60, 61, 62। সো আমার মধ্যক কত, 62। এই হচ্ছে আমাদের মধ্যক। এবার আমরা শিখবো, এবার আমরা শিখবো কিভাবে আমরা প্রচুরক নির্ণয় করতে পারি। আমরা কিভাবে খুব সহজে কি নির্ণয় করতে পারি, প্রচুরক নির্ণয় করতে পারি। সো প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের কোনো সারণীর প্রয়োজন নাই, যে সারণীটা প্রশ্নে আছে এই সারণীটা আমরা তুলে দিতে পারি, অথবা যদি আমরা না তুলি তাও কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমাকে দেখতে হবে আমার কোশ্চেনে প্রচুরক সবচেয়ে বেশি গণসংখ্যা কোন শ্রেণীতে আছে। এখন এরকম কোশ্চেন খুব কম হয় যে প্রচুরক শ্রেণী অনেকগুলো, দেখো আমার এখানে প্রচুরক হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে 5, এইটাও প্রচুরক শ্রেণী, এটাও প্রচুরক শ্রেণী, এটাও প্রচুরক শ্রেণী। তোমাদের বেশিরভাগ কোশ্চেনে প্রচুরক শ্রেণী কয়টা থাকবে, একটা থাকবে, মানে যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি, যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি। আমার এখানে প্রচুরক শ্রেণী আছে কয়টা, 3টা। ওকে, সো এরকম কোশ্চেন খুবই কম হয়। তো তোমার এখানে প্রচুরক শ্রেণী সবচেয়ে বেশি শ্রেণীওয়ালা আর গণসংখ্যাওয়ালা প্রচুরক শ্রেণী কয়টা থাকবে, একটা থাকবে। আমার এখানে 3টা আছে। যদি কখনো এরকম 3টা বা 2টা পাও, তাহলে তোমাকে একটা একই সূত্র 3বার অ্যাপ্লাই করতে হবে। কয়বার অ্যাপ্লাই করতে হবে, 3বার অ্যাপ্লাই করতে হবে। সো কিভাবে করবা, ফার্স্টে এই যে প্রথমটা সূত্র আমি অ্যাপ্লাই করবো একবার, এখানে একবার, 2বার, এখানে একবার, 3বার। সো প্রথম ক্ষেত্রে প্রচুরক শ্রেণী কোনটা, 54 থেকে 58।
প্রচুরক। ওকে ওকে, প্রচুরক নির্ণয় করবো আমরা 54 থেকে 58 শ্রেণীর প্রচুরক নির্ণয় করবো। সো আমাদের প্রচুরক নির্ণয়ের সূত্রটা কি? প্রচুরক ইজ ইকুয়াল টু, খুবই সহজ, L প্লাস F1 প্লাস F2 ইন্টু H। ওকে, L প্লাস F1 ডিভাইড F1 প্লাস F2 ইন্টু H। সো এখানে আমাকে বুঝতে হবে F1 কি, F2 কি, L কি, H কি। সো আমি এই পাশে লিখি, তো ভালো হয়ে যাবে লিখলে। ওকে, সো L মধ্যক শ্রেণীতে L কি ছিল? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এখন প্রচুরক শ্রেণীতে L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা আমার এখানে কত? 54। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর, মানে এই যে 5 এর সাথে আগের শ্রেণীর বিয়োগফল। 5 থেকে 3 গেলে কত? 5 মাইনাস 3, 5 থেকে 3 গেলে কত? 2। F2 কি? প্রচুরক শ্রেণী এবং এর পরের শ্রেণীর বিয়োগফল। 5 থেকে 5 গেলে কত? 0। আর H মানে আমরা আগেও জানি শ্রেণী ব্যাপ্তি কত ছিল আমাদের? 5। আমরা সূত্রে মান বসাবো, L কত? 54। L কত? 54 প্লাস F1 কত? 2 ডিভাইড 2 প্লাস 0 ইন্টু 5। আমরা ভাগের কাজটাকে করে ফেলবো। 54 প্লাস 2 আর 0 যোগ করলে 2, 2 ভাগ 2 ইন্টু কত? 5 ইকুয়াল টু 54 প্লাস 2 2 কাটাকাটি করলে 1, 5 একে 5, 54 5 যোগ করলে 59। এই হচ্ছে আনসার। কোনটার জন্য? প্রথমটার ক্ষেত্রে, এই যে প্রথমটার ক্ষেত্রে। সো আমরা দ্বিতীয়টাও করি, দ্বিতীয়টার প্রচুরক বের করি। দ্বিতীয়টা কোন শ্রেণী? 59 থেকে 63, 59 থেকে 63 শ্রেণীর প্রচুরক। তো আমরা আবার প্রচুরকের সূত্র লিখি। প্রচুরকের সূত্র কি? L প্লাস F1 ডিভাইড F1 প্লাস F2 ইন্টু H। এখানে L মানে কত? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 59। এরপর F1 F2 H মানে কত? আমাদের শ্রেণী ব্যক্তি কত? 5। আচ্ছা, এই শ্রেণী আর আগের শ্রেণীর বিয়োগফল কত? 0। আবার এই শ্রেণী আর পরের শ্রেণীর বিয়োগফল কত? 0। তাহলে F1 ও 0, F2 ও 0। সো L কত? 59 প্লাস 0 ডিভাইড 0 প্লাস 0 ইন্টু H কত? 5। তাহলে 0 কে 0 দিয়ে ভাগ করলে কত? 0 হয়। 0 কে 5 দিয়ে গুণ করলে 5 শূন্য 0। তাহলে মধ্যক আমার কত? সরি, প্রচুরক আমার কত? 59। একই রকম আমরা 3 নাম্বারটা করি। 3 নাম্বারটা করি। 3 নাম্বারটা করি। 3 নাম্বারটা কত শ্রেণী? কত? 64 থেকে 68, 64 থেকে 68 এর প্রচুরক শ্রেণীর প্রচুরক। তাহলে প্রচুরকের সূত্র আমি বসাই। প্রচুরক সমান সমান L প্লাস F1 ডিভাইড F1 প্লাস F2 ইন্টু H ইজ ইকুয়াল টু, এটার নিম্ন সীমা কত? 64। এই পাশে লিখি L ইজ ইকুয়াল টু F1 ইজ ইকুয়াল টু F2 ইজ ইকুয়াল টু H ইজ ইকুয়াল টু, H কত? 5, L কত? 64, F1 কত? F1 কত? প্রচুরক শ্রেণী এবং আগের শ্রেণীর পার্থক্য 0, প্রচুরক শ্রেণী এবং পরের শ্রেণীর পার্থক্য 5 থেকে 4 গেলে 1। তাহলে 0 ডিভাইড 0 প্লাস 1 ইন্টু H ইজ ইকুয়াল টু 64 প্লাস 0, উপরে যদি 0 থাকে পুরোর কোন মান কত হবে? 0 হবে। H মানে 5 আর 0 0 ইজ ইকুয়াল টু কত? 64 বের হয়ে গেছে। এভাবে আমরা খুব সহজে প্রচুরক নির্ণয় করতে পারবো, কিন্তু আমাদের একটা দুইটা তিনটা কাজ করা লাগছে। কিন্তু তোমাদের আবারও বলি, এরকম এতগুলো প্রচুরক থাকবে না। প্রশ্নে বেশি হলে একটা শ্রেণীতে প্রচুরক থাকবে, তোমরা ওই শ্রেণী ধরে অঙ্কটা করবা, একবার করলেই হয়ে যাবে। এখন আমরা শিখবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আমরা
ঘ নাম্বার করব, ক করে ফেললাম, খ করে ফেলছি, গ করে ফেলছি। এখন আমরা করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আচ্ছা, তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করার জন্য আমাদেরকে যে সারণীটা করতে হবে, অবশ্যই যে সারণীটা করতে হবে, এই সারণীটা হচ্ছে 5টা কলামের সারণী। পরীক্ষায় সবচেয়ে বেশি যে অঙ্কটা আসে এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে। 5টা কলামের এই ঘরটা তোমাকে অবশ্যই সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের জন্য করতে হবে। সো এট ফার্স্ট শ্রেণীব্যক্তি গুলো আমরা দেখে দেখে বসিয়ে ফেলবো। ওকে, যা প্রশ্নে দেওয়া থাকবে আমাদের 44 থেকে 48, 49 থেকে 3, 24 থেকে 78। তো আমাদের একটা ঘর প্রয়োজন নাই। আমরা গড়, ঠিক আছে, আমাদের গণনের সূত্র হবে a প্লাস summation of fi ui divide n into h. Here everything এর মান আমরা লিখব এখানে a is equal to summation of fi ui is equal to n is equal to and h is equal to. সো গণসংখ্যাগুলো আমাদের দেয়া আছে, আমরা দেখে দেখে গণসংখ্যাগুলো তুলে ফেলি। 4 3 5 5 5 4। মধ্যমান কিভাবে বের করব? আমরা মধ্যমান বের করব 44 and 48 যোগ করব এবং 2 দিয়ে ভাগ করব। সো আমরা 44 কে 48 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করব, 46। দেন 49 কে 53 দিয়ে যোগ করব, 2 দিয়ে ভাগ করব, ওকে। তো আমাদের শেষ। এবার আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজটা কি, একবারে শ্রেণীর মাঝখানে, তো 60টার মাঝখানে কত, এটা এটা সবার মাঝখানে, এই বরাবর আমি এখানে একটা কি লিখবো, এই লিখবো, একটা মধ্যমান ধর। ঠিক আছে, তোমরা চাইলে যেটাতে গণসংখ্যা বেশি ওইটা তো এ ধরতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ধরলেই হবে। তো এই বরাবর আমি ধাপ বিচ্যুতি কি লিখবো, শূন্য লিখবো, আর উপরে মাইনাস যাবে আর নিচে প্লাস আসবে, সবসময় মনে রাখবা। জিরোর উপরে কত, -1 -2 -3, আর নিচে নর্মাল সংখ্যা যাবে 1 2 3। ঠিক আছে, এবার আমরা কি করব, গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতিগুলো গুণ করব। এই যে fi ইনটু ui, তাহলে 3 4 12 প্লাস মাইনাস মাইনাস, 3 দুগুণে 6 -6, 5 একে 5 -5, 5 0 0, 5 একে 5, 4 দুগুণে 8, 3 4 12। এবার আমি কি করব, এই সবগুলোকে যোগ করব। যোগের বেলা সাবধান থাকতে হবে, এই বিয়োগগুলা বিয়োগ করব, যোগগুলা যোগ করব। তো আমরা করি, তাহলে করলে আসবে সামেশন অফ, এই যে +5 আর -5 কাটা যায়, ওকে, 12 আর -12 কাটা যায়, তাহলে থাকে কি -6 আর 8, -6 আর +8 যদি যোগ করি আমাদের আসবে কত, 2। তো সামেশন অফ fi ui হচ্ছে আমার জন্য কত, 2। আর a আমি বের করছিলাম, যে a কত, 61, a কত 61, and নাম্বার অফ সিকোয়েন্স মানে টোটাল গণসংখ্যা, কত, 30, আমরা আগেও করে আসছি, মোট গণসংখ্যা কত, 30, আর শ্রেণী ব্যবধান কত, 5। তো আমরা যদি এখানে মান বসাই, এর মান কত, 61,
এন এর 61 প্লাস FI UI কত 2, N হচ্ছে 30 ইন্টু H হচ্ছে 5। সো আমরা গুণের কাজ আয় করব। আমরা কাটাকাটি করতে পারি। 30 কে যদি পাঁচি কাটি কত কত হয়? 5 6 30। ওকে, 6 কে আবার 2 দিয়ে কাটা যায়, তাই কত 1/3। 61 প্লাস 1/3 যদি আমরা করি 1/3, আমরা ডিরেক্ট ক্যালকুলেশন করে ফেলবো। 1/3 করলে কত হয়? আচ্ছা, সো এটা এই কাজটা যদি আমরা করি, এখানে 61 1/3 করলে হবে হচ্ছে 0.333 আসতেই থাকে। সেটা যদি আমি যোগ করে দিই 61.333, এটাই হচ্ছে আমাদের গড়। আশা করি তোমরা গড় খুব সহজেই পরীক্ষা পারবা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। আচ্ছা, আমরা এখন শিখবো কিভাবে আমরা খুব সহজে আয়তলেখ অঙ্কন করতে পারবো। কিভাবে আমরা খুব সহজে কি অঙ্কন করবো? আয়তলেখ। আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদেরকে একটা সারণী করতে হবে, যে সারণীটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি আমরা দেখে দেখে লিখে ফেলবো, গণসংখ্যা আমরা দেখে দেখে লিখে ফেলবো 4 3 5 5 5 4 4। আমরা জাস্ট এগুলো দেখে দেখে লিখে ফেলবো। এবার অবিচ্ছিন্নটা বের করতে হবে। ঠিক আছে, অবিচ্ছিন্ন অনেক ভাবে বের করে। তুমি কি করবা, প্রথম সংখ্যা থেকে, এই যে 44, প্রথম সংখ্যা থেকে মাইনাস করবা 0.5, আর দ্বিতীয় সংখ্যার সাথে প্লাস করবা 0.5। ঠিক আছে, প্রথম সংখ্যার সাথে মাইনাস করবা 0.5, এরপর প্লাস করবা 0.5, ক্যালকুলেটর ইউজ করবা। তাহলে 44 থেকে 0.5 গেলে হবে 43.5, আর 48 এর সাথে যোগ করলে 48 এর সাথে যদি যোগ করো 48.5। একই রকম নিচেরটার সাথেও 48.5 বিয়োগ করব, আবার যোগ করব 53.5। ওকে, একই রকম প্রত্যেকটা বিষয় আমরা কি করব, 0.5 মাইনাস করব, এরপর প্লাস করব। প্রথমটা থেকে 0.5 মাইনাস, দ্বিতীয়টার সাথে 0.5 প্লাস, এভাবে আমরা সবগুলো যোগ করব। এবার আমরা কি করব, আয়তলেখ আঁকবো। আয়তলেখ আঁকার জন্য আমাকে গ্রাফ লাগবে। সো আমার কাছে কিন্তু গ্রাফ নাই, আমি কি করব, বোর্ডে একটা গ্রাফ আঁকার চেষ্টা করব। ওকে, আমি বোর্ডে একটা গ্রাফ আঁকার চেষ্টা করতেছি। ওকে, তো এই গ্রাফে এই বিন্দুটা হচ্ছে 0, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে এক্স অক্ষ। ওকে, এখন আমাদের এই বরাবর হবে গণসংখ্যা। এই বরাবর কি হবে, গণসংখ্যা। এই বরাবর হবে গণসংখ্যা। এই বরাবর হবে শ্রেণী ব্যক্তি। কি হবে, শ্রেণী এই বরাবর। ওকে, সো গ্রাফে তোমার গণসংখ্যাগুলো বসাবো। আমার হাইয়েস্ট গণসংখ্যা তো 5। সো আমার এখানে দাগ থাকে না, প্রত্যেক 5টা ছোট ছোট ঘর মিলে, আমি প্রত্যেক 5টা ছোট ছোট ঘর মিলে দাগ দিব। 5টা ছোট ছোট ঘর মিলে 1, 5টা মিলে 2, 5টা মিলে 3 4 5, একটা বেশি নিলাম। তোমরা এইভাবে করে গ্রাফ করবা। একইভাবে আমি নিচেও কি নিব, 5টা করে নিব। সো এখানে
সবচেয়ে ছোট কি 43.5, তো আমি এখানে নিব 43.5, এরপর কত 48.5, 48.5। দেখো এই যে এই 48.5 এটা শেষেরটা আর এটা শুরুরটা মিলে গেছে না, তো আমি একটা লিখলে হচ্ছে না, তাহলে 43.5 থেকে 48.5, এরপর 48.5 লেখা আছে 53.5, 53.5, এভাবে করে আমি প্রত্যেকটা লিখব। এবার আমরা প্রত্যেকটা লিখব। আচ্ছা আমি লিখে ফেলি 58.5, পরে 63, 68, 63.5, 68.5, 73, 78, 73.5, 8.5, 8. আর এগুলো দরকার নেই। ওকে, এবার প্রথমটাতে গণসংখ্যা কত 4, আমরা 4 পর্যন্ত উঠবো, এখান থেকে 4 পর্যন্ত উঠবো, 4 পর্যন্ত, 4 4 কোথায় এখানে, এরপরে কত 3, আমরা এই যে এখান থেকে 3 পর্যন্ত উঠবো, এরপরে 5, আবার 5, আবার 5, এরপর কত 4, 4, আবার কত, জাস্ট এখন কি করে দিব, পেন্সিলের সাহায্যে এভাবে করে রং করে দিবা। বেশি ঘন করা দরকার নেই, পরীক্ষার হলে এত টাইম নেই, ঠিক আছে। এবার জাস্ট কি করে দিবা, রং করে দিবা, হালকা হালকা করে পেন্সিল স্কেচ করে দিবা এভাবে, ঠিক আছে। এবার তোমাদের অনেকের সমস্যা হয় যে গ্রাফের বর্ণনা কিভাবে দিব, এখানে একটা ভাঙা চিহ্ন দিয়ে দিবা র্যামের মতো, বর্ণনা কিভাবে দিবা। সো আমি বর্ণনাটা লিখে দিচ্ছি, একই বর্ণনা প্রত্যেকটাতে তোমরা অ্যাপ্লাই করবা। এখানে লিখবা ছক কাগজের এক অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে এবং y অক্ষ বরাবর প্রতি কয় ঘরকে, এখানে 5টা ঘর না, 5 ঘরকে 1 একক ধরে, 5 ঘরকে 1 একক ধরে এবং 43.5 আগের এই যে সংখ্যাগুলা, 43.5 থেকে এই যে 0 এই যে সংখ্যাগুলা, এবং 43.5 পূর্বের সংখ্যাগুলো আছে তা ভাঙা চিহ্নের মাধ্যমে, ভাঙা চিহ্নটা দেখা দিবা ব্র্যাকেটে, মাধ্যমে দেখানো হলো। এতটুকু লিখে দিলে তোমার গ্রাফটা কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এটা আবার গ্রাফে লিখিও না, এটা গ্রাফের নিচে দিয়ে লিখবা, ঠিক আছে। ওকে, এবার আমরা গণসংখ্যা বহুভুজ, আচ্ছা গণসংখ্যা বহুভুজ আঁকার আগে আমরা অজীব রেখাটা আঁকি, আমরা কি আঁকবো, অজীব রেখাটা আঁকি, ঠিক আছে। আমরা আগে অজীব রেখাটা আঁকি, আসো আমরা অজীব রেখা ছক করি, যে অজীব রেখায় আমাদের কি কি প্রয়োজন হয়। তো অজীব রেখা আঁকার জন্য আমার একই রকম শ্রেণীব্যক্তি লাগবে, অবিচ্ছেদ্য শ্রেণীসীমা লাগবে, গণসংখ্যা লাগবে, আরেকটা ঘর লাগবে, এটা হচ্ছে ক্রমযোজিত। কি লাগবে, আমরা একটু আগেও ক্রমযোজিত করছি, ক্রমযোজিত গণসংখ্যা। কিভাবে করে ক্রমযোজিত গণসংখ্যা, এটা মাঝে মধ্যে ক নম্বরে আসে। সো প্রথমে 4 লিখে দিব, 4 আর 3 যোগ করে 7, 7 আর 5 যোগ করে 12, 12 আর 5 যোগ করে 17, 17 আর 5 যোগ করলে 22, 2 4 যোগ করলে 26 করলে 30। এখন এখানে নিচে অবিচ্ছিন্নই থাকবে, কিন্তু এখানে চলে আসবে কি, ক্রমযোজিত, এখানে চলে আসবে কি ক্রমযোজিত, হাইয়েস্ট কত
30। সো আমি 5 করে নিই, 5, 10, 15, 20, 25, 30, একটা বেশি নেই, 35। ওকে, সো প্রথমে কত আছে 4, প্রথমে কত আছে 4। অজীব রেখাতে একটা জিনিস সবসময় মনে রাখবা, প্রথম ঘর প্রথম ঘর প্রথম ঘর খালি থাকবে, দ্বিতীয় ঘর থেকে শুরু করবো আমরা। তাহলে প্রথমে কত আছে ক্রমজয়িত 4, সো দ্বিতীয় ঘরে আমি বসাবো 4, এই যে 5 এর নিচে একটা বিন্দু দিব। এরপর কত আছে 7, এখানে আমরা বসাবো এই বরাবর 10 এর নিচে 7। এরপর কত আছে 12, এখানে আমরা বসাবো 10 এর উপরে 12, এভাবে। এরপর আছে কত 17, 17 আমরা উঠাবো কিভাবে, এই যে 20 এর নিচে 17। এরপর কত আছে 22, 22 আমরা উঠাবো এখানে 22। এরপরে 26 আর 30, এখানে আমরা উঠাবো 26, 25 এর উপরে 26, এরপর এখান থেকে 30। ওকে, সো এই বিন্দুগুলো আমরা কি করব, ম্যাচ করব। ওকে, আর লাস্টে কি করব, এইটা এভাবে করে জাস্ট অ্যাটাচ করে দেব। সো অজীব রেখায় তোমরা মনে রাখবা, অজীব রেখা সবসময় কি হয়, ঊর্ধ্বগামী হয়। অজীব রেখা সবসময় কি হয়, ঊর্ধ্বগামী হয়। কারণ অজীব রেখা করা হয় কি দিয়ে, ক্রমযোজিত গণসংখ্যার মাধ্যমে। এইভাবে তোমরা খুব সহজে অজীব রেখা আঁকতে পারবা। অজীব রেখা পরীক্ষা অনেক বেশি আসে, ঠিক আছে, অজীব কার্ভ পরীক্ষা অনেক বেশি আসে। তো আমাদের লাস্ট যে টপিকটা, আসো আমরা এটা দেখি, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। আমরা গণসংখ্যা বহুভুজের ছকটা করি আগে। এখন আমরা কি করব, গণসংখ্যা বহুভুজ আঁকবো। গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমাদের কি লাগবে, শ্রেণীব্যক্তি, মধ্যবিন্দু, গণসংখ্যা। সো মধ্যবিন্দু বসাতে আমাদের একটু সাবধান থাকতে হবে। এরকম আমাদের ফার্স্টে কত 46 না, কিন্তু আমরা এখানে 46 বসাবো। 46 এর আগে কত হইতে পারে, আমাদের দেখো কিভাবে আগাচ্ছে, 46, 51, 56, 61। 46 এর আগে কত হইতে পারে, 41। সো আমরা এখানে শুরু করবো কত দিয়ে, 41 দিয়ে। 41, বাকিগুলো আমরা লিখে ফেলি, 46, 51, 56, 61, 66, এরপরে 71, 76, আর লাস্টে 76 এর পরে কি হতে পারে, 81। আমরা এখানে বসাবো 81। আর এই পাশে গণসংখ্যাই থাকবে, আমরা 1, 2, 3, 4, 5। এখন আমরা বিন্দু বসাবো কোথা থেকে, 46 থেকে। 46 মানে কত 4, 46 মানে কত 4 এখানে। এরপর 51 মানে কত 3, আমরা 51 এখানে বসাবো 3। এরপর কত 5, আমরা এখানে বসাবো 5, এখানে আবার 5, এখানে আবার 5, 63 মানে 5, 71 মানে 4, আর 46 মানে 4। এবার বিন্দুগুলো আমরা জাস্ট ম্যাচ করাবো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। আর লাস্টে এই যে বিন্দু থেকে শুরু করছিলাম, এই বিন্দুর সাথে এইভাবে ডট ডট দিয়ে আমরা জাস্ট লাগাই দিব। এই যে বিন্দু আমরা এক্সট্রা নিছি, এখানে জাস্ট আমরা কি করব, এভাবে লাগাই দিব। এটাই হচ্ছে আমাদের গণসংখ্যা বহুভুজ। তোমরা চাইলে এভাবে করতে পারো, সুন্দর করে ব্যাপারটাকে একটু রং করে ফিনিশিং দিয়ে দিতে পারো। ইনশাআল্লাহ আজকের এতটুকু ভিডিও যদি করে থাকো, তাহলে তোমাদের পরিসংখ্যান 90% ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের জন্য এতটুকু থাক। আসসালামু আলাইকুম।